বড় ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় ৭১ দেখি নাই, ৫২ দেখি নাই, ২০২৪ দেখেছি। আমি দেখেছি ২০২৪-এ আমার ভাইয়েরা নিজের অধিকার আদায়ের জন্য স্বাধীন মাতৃভূমিতে কিভাবে শহীদ হয়েছে। আমি ২০২৪ দেখেছি, ৫২-৭১ না দেখলেও আমার হয়ে যায়। আজকে বাংলাদেশের ২০২৪ সালের যে চিত্র, নিরীহ নিরস্ত্র সারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার অধিকারের দাবি আদায়ের জন্য তারা আন্দোলনে নেমেছিল। তারা তো কোনো অপরাধ করে নাই। তারা এক একজন দেশের এক একটা টপ লেভেলের ব্রিলিয়ান্ট ছাত্র। কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরা কি যেই সেই ছাত্র? বুয়েটের ছাত্র যেই সেই ছাত্র? রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীরা বাংলাদেশের টপ লেভেলের ব্রিলিয়ান্ট ছাত্র। এরাই যদি এদের মেধার মূল্যায়ন এই স্বাধীন দেশে না পায়, ৭১-এ পাকিস্তানিদের থেকে দেশ স্বাধীন করে লাভ হলো কি? বড় আফসোস লাগে প্রশাসনের ভাইয়েরা, যাদের বেতন ভাতা দেওয়া হয় জনগণের ট্যাক্স দিয়া, যাদের বোমা বারুদ বুলেট কামান অস্ত্র, যাদের সামরিক ট্রেনিং সব কিছুর ব্যবস্থা হয় জনগণের ট্যাক্সের টাকা দিয়া, এদেরকে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সামরিক প্রশিক্ষণ দিয়ে অস্ত্র বোমা বারুদ এদের হাতে তুলে দেওয়া অর্থ হচ্ছে জনগণের জান ও মালের নিরাপত্তা দেওয়া। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, জনগণের ট্যাক্সের টাকায় বেতন খেয়ে, জনগণের ট্যাক্সের টাকায় জনগণের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য তাদের হাতে যেই অস্ত্র বোমা বারুদ বুলেট উঠিয়ে দেওয়া হয়েছে, আজকে সেই বুলেট যদি এই শান্তি প্রিয় বাংলাদেশের শান্তিপূর্ণ জনগণের মেধাবী শিক্ষার্থীদের বুক ঝাঁঝরা করে ফেলতে কাজে ব্যবহার হয়, যদি তাদের জনগণকে রক্ষা করার অস্ত্র দিয়ে জনগণকে শহীদ করা হয়, নিরীহ শিক্ষার্থীদের রক্ত দিয়ে রাজপথ রঙিন করা হয়, এর চাইতে বড় জুলুম বাংলার জমিনে আর কিছু হতে পারে না। অস্ত্র বোমা বুলেট কামান দিয়েছি আমার সোনার বাংলার বিলিয়ন শিক্ষার্থীদের জান ও মালের নিরাপত্তা দিবা, রাস্তাঘাটে হাঁটার সময় জনগণের জান মালের নিরাপত্তা দিবা। কিন্তু নিরাপত্তা দেওয়ার পরিবর্তে আমার পকেটের টাকার বুলেট যদি আমার শিক্ষার্থীর বুক ঝাঁঝরা করে দেয়, আমার পকেটের টাকা যদি আমার পকেটের টাকায় কেনা অস্ত্র যদি আমার নিরীহ বাঙালির বুক ঝাঁঝরা করার জন্য ব্যবহার হয়, এর চাইতে লজ্জাজনক, এর চাইতে দুঃখজনক নিকৃষ্টতম কাজ আর কিছু হতে পারে না। আমার মনে একটা প্রশ্ন বারবার আমাকে টুকরে টুকরে খায়। শুধু আমি না, আমার মতো লাখো কোটি বাঙালির মনে আজকে একটা প্রশ্ন। সেই প্রশ্ন হলো, ও মুসলমান, ও বাঙালি, আমরা 1952 সালের ভাষা আন্দোলন দেখি নাই, কিন্তু শুনেছি 1952 সালের ফেব্রুয়ারিতে মাতৃভাষা বাংলার অধিকার আদায়ের আন্দোলনে তৎকালীন পাকিস্তানি সামরিক বাহিনী বোমা বুলেটকে উপেক্ষা করে মাতৃভাষা রক্ষার আন্দোলন নিয়ে কিছু বাংলাদেশের মেধাবী ছাত্রদের সাথে আপামর জনসাধারণ সেদিন মাতৃভাষা জয়ের আন্দোলনে রাস্তায় নেমেছিল। পাকিস্তানি হানাদার বাহিনী সেদিন বাংলার অসহায় শিক্ষার্থীদের বুক তাদের জুলুমের বুলেট দিয়ে জর্জরিত করেছে। আমরা দেখি নাই, কিন্তু কানে শুনেছি। আমি ৭১ দেখি নাই, আমরা অনেকেই ইয়ং জেনারেশন ৭১ দেখি নাই, কিন্তু শুনেছি ৭১-এ স্বাধীন মাতৃভূমির সংগ্রামের জন্য, স্বাধীন ভূখণ্ডের মাটির ইজ্জতের হেফাজত করার জন্য, সোনার বাংলার মাটিকে ওই পাক হানাদার জালেমের জুলুম থেকে রক্ষা করার জন্য
করেছিল পাকিস্তানিরা বিনিময়ে আন্দোলন ঠেকাতে গিয়া 30 লক্ষ নিরীহ নিরস্ত্র বাঙালির বুক ঝাঁঝরা করে দিয়েছে। 30 লক্ষ নিরীহ নিরস্ত্র বাঙালি জাতিকে শহীদ করে দিয়েছে। এটা আমি চোখে দেখি নাই, কিন্তু আমি কানে শুনেছি। তবে 2024 সালে এসে বড় ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় 71 দেখি নাই, 52 দেখি নাই, 2024 দেখেছি। আমি দেখেছি 2024-এ আমার ভাইয়েরা নিজের অধিকার আদায়ের জন্য স্বাধীন মাতৃভূমিতে কিভাবে শহীদ হয়েছে। আমি 2024 দেখেছি, 52-71 না দেখলেও আমার হয়ে যায়। আমার 52-71 দেখার দরকার নাই। বাঙালি জাতির বৃহত্ততা বোঝার জন্য, শিক্ষার্থীদের বুকে তাদের দেশ প্রেম বোঝার জন্য, এই বাঙালি জাতিদের অন্তরে সোনার বাংলার মাটির সম্পদ রক্ষার প্রেম বোঝার জন্য 71-52 দেখার দরকার নাই। 2024 যারা দেখেছি আমরা জানি এই স্বাধীনতা অর্জন করে কি লাভ। 71-এর স্বাধীনতা অর্জন করে যেই সম্মানের মুকুটটা আমাদের মুক্তি বাহিনীরা আমাদের মাথায় তুলে দিয়েছে, আজ 2024-এ দেখতে হয় সেই স্বাধীন দেশে স্বাধীনভাবে নিজের আন্দোলন আদায় করতে গিয়া, নিজের অধিকার আদায় করতে গিয়া আন্দোলনে যদি বুলেটের শিকার হতে হয়, এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? আমরা বাক স্বাধীনতা চেয়েছি, পাই নাই। যদি পাইতাম আমার শিক্ষার্থী বন্ধুগণ কেন আজকে আহত? কেন আমার শিক্ষার্থী বন্ধুগণ তাদের বাক স্বাধীনতার জন্য যখন আন্দোলনে নেমেছিল তারা কেন আজকে নিহত? এই শিক্ষার্থীগুলাকে অন্যায়ভাবে জুলুম করে অত্যাচার করে যে হত্যা করা হয়েছে, আপনারা কি বুঝেন? এই বাঙালি জাতি কি শিক্ষায় দীক্ষায় কখনো উন্নত হবে বলে মনে হয়? আবু সাইদ যে বুকে গুলি নিয়ে শহীদ হয়ে গেছে, আবু সাইদের বাবা মার 9 সন্তান, 9 সন্তানের কাউকে বিশ্ববিদ্যালয়ে পাঠায় নাই। একমাত্র 9 জনের মধ্যে একজন আবু সাইদ মেধাবী এবং ব্রিলিয়ান্ট ছাত্র হওয়ার কারণে দেশপ্রেমিক, দেশের সুনাগরিক বানানোর জন্য, সুসন্তান হিসেবে একজন প্রকৃত মানুষ বানানোর জন্য 9 সন্তানের মধ্যে বাকি 8 জনকে পাঠায় নাই, একজনকে তার মেধার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। কিন্তু আবু সাইদের বাবা যদি জানতো এই মেধাই তার জন্য একসময় কাল হয়ে দাঁড়াবে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাই একসময় তার বুকে বুলেট বিদ্ধ হওয়ার কারণ হবে, আবু সাইদের বাবা কোনদিন তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতো না। আজকে আমার আপনার ভাই সন্তান যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের উন্নত, সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ছে, তাদেরকে ধরে ধরে যখন মারা হচ্ছে, অন্যান্য মেধাবী ছাত্রদের বাবা তাদের সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর থেকে পিছিয়ে সরে আসবে। শিক্ষিত করার দরকার নাই, আমার ছেলে বাঁচুক। আবু সাইদের বাবা যদি জানতো আবু সাইদ সুশিক্ষিত হয়ে ফিরে আসার পরিবর্তে একজন মৃত লাশ হয়ে ফিরে আসতো, আবু সাইদের বাবা জীবনে আবু সাইদকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতো না। মুগ্ধের বাবা, মুগ্ধ একজন ব্রিলিয়ান্ট ছাত্র, একজন সফল ফ্রিল্যান্সার, এমন একজন ব্রিলিয়ান্ট মেধাবী ছাত্রকে গুলি করে মেরে ফেলে আমার অন্যান্য মেধাবী শিক্ষার্থীর গার্ডিয়ানদেরকে বোঝানো হচ্ছে শিক্ষার কোনো দরকার নাই, সন্তানকে ঘরে বসায় চুরি করে আনা হয়। কারণ বিশ্ববিদ্যালয়ে পড়ালে যদি আমার ভাইয়ের বুকে রক্ত ঝরে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত করার জন্য, সুনাগরিক বানানোর জন্য পাঠিয়ে যদি মৃত লাশ হয়ে ফিরতে হয়, এমন সন্তানকে কোন বাবা বিশ্ববিদ্যালয়ে পাঠাবে না। এর পরিণাম হবে কি? এর পরিণাম হবে দেশে শিক্ষার হার কমে যাবে, শিক্ষিত মানুষ কমে যাবে। শিক্ষিত মানুষ কমলে দেশে ডাক্তারের অভাব হবে, ডাক্তারের অভাব হলে চিকিৎসার জন্য ইন্ডিয়ায় যাওয়ার দরকার হবে। দেশে শিক্ষিত মানুষের অভাব হলে ডাক্তারের জন্য ইন্ডিয়া থেকে লোক আনার দরকার হবে। দেশের শিক্ষিত মানুষের অভাব হলে ইঞ্জিনিয়ার হিসেবে চায়না থেকে ইঞ্জিনিয়ার আনার দরকার হবে। দেশের শিক্ষিত মানুষ কমে গেলে জাপান থেকে মেকানিক্যাল আনার প্রয়োজন হবে। সোনার বাংলায় সোনার সন্তান পাওয়া যাবে না। শিক্ষিত সমাজের যদি দেশে অভাব হয়ে যায়, শিক্ষিত মানুষ যদি দেশে না পাওয়া যায়, সন্তানদেরকে যদি বাবা মা শিক্ষায় শিক্ষিত করার জন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে,
তাহলে এই জাতির ভবিষ্যৎ দেশ পরিচালনাকারী কর্মফলের অভাবে দেশ এক সময় বিজাতীয় বিদেশিদের হাতে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। এই নীল নকশা। শিক্ষার্থীদেরকে মারার উদ্দেশ্য কি? শিক্ষার্থীদেরকে মারার উদ্দেশ্য, আজকের শিক্ষার্থী যদি মেরে ফেলা হয়, আগামীকালকের মন্ত্রী পাওয়া যাবে না। আজকে শিক্ষার্থী মেরে ফেললে আগামীকালের প্রধানমন্ত্রী পাওয়া যাবে না। আজকে শিক্ষার্থী মেরে গেলে আগামীকালকে দেশের কর্ণধার পাওয়া যাবে না। দেশের কর্ণধার না পাওয়া গেলে, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মিনিস্টার না থাকলে এই দেশ কি বসে বসে আঙ্গুল চুষে জনগণ চালাবে? এই দেশটা বিজাতীয়দের হাতে চলে যেতে কোনো বাধা থাকবে না। এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাই। আমরা জানি আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বারবার বলেছেন তিনি কোন শিক্ষার্থীর বুকে বুলেট ধরতে চান না। তিনি চান না কোন শিক্ষার্থী মারা যাক, কারণ তার বক্তব্য অনুযায়ী তিনি বলেন বাবা মা হারানোর ব্যথা কি তিনি সবচেয়ে ভালো জানেন। তার বক্তব্য অনুযায়ী তিনি বলেন তার পুরো পরিবার, মা বাবা ভাই বোন এই দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকার কারণে তার পুরো গোষ্ঠী নির্বংশ হয়ে গেছে। তিনি বলেন যে সন্তান হারানোর ব্যথা, আত্মীয় হারানোর ব্যথা, বাবা মা সন্তান হারানোর ব্যথা তার চাইতে বেশি কেউ বুঝবে না, কারণ তিনি এই দেশের জন্য তার পুরো পরিবার বিসর্জন দিয়েছেন। যদি কথাটা এমনই হয় তাহলে আমরা বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে হয়তো ভুল মেসেজ পাঠানো হচ্ছে। শিক্ষার্থীদের মুখের ভাষা বোঝার মতো ক্ষমতা আপনার মন্ত্রণালয়ের মন্ত্রীদের নাই। আপনি বারবার বলে থাকেন আপনি এই দেশটাকে আপনার পিতার আদর্শে সোনার বাংলা গড়ে তুলতে চান। যদি এই কথা হয়ে থাকে তাহলে বলবো সোনার বাংলা করার জন্য আপনার দেশ পরিচালনার মন্ত্রণালয়ে যে সকল মন্ত্রীদেরকে দায়িত্ব দিয়েছেন এই সকল মন্ত্রীরা দেশের জনগণের ভাষা বুঝতে সক্ষম না। এরা জনগণ কি চায় বোঝে না। এরা কেউ যোগ্য মন্ত্রী হওয়ার উপযুক্ত না। অনতি বিলম্বে আপনি যদি দেশ ও দেশের ভালো চান, আপনি যদি আপনার পিতার সম্মান বজায় রাখতে চান, তাহলে যে সকল মন্ত্রীদের কারণে আজকের দেশে আবার শিক্ষার্থী ভাইদের বুকে রক্ত ঝরেছে, যে সমস্ত মন্ত্রীদের অপকর্মের কারণে, যে সকল মন্ত্রীদের হীনমন্যতার কারণে, যে সকল মন্ত্রীদের দুর্নীতির কারণে আজকে দেশে এই ধ্বংস লীলায় পরিণত হয়েছে, এই দেশের আপনার মন্ত্রণালয়ের থেকে আপনি ওই সকল অযোগ্য মন্ত্রীদেরকে অনতি বিলম্বে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এদেরকে মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেন। এদেরকে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বহিষ্কার করুন। জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চান। তাহলে আশা করি এই সোনার বাংলা হিসেবে আবার গড়ে উঠবে। আশা করি এই সোনার বাংলা আবার হয়তো সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আপনার মন্ত্রণালয়ে একজনও আপনাকে সঠিকভাবে মেসেজ পৌঁছায় না। মন্ত্রণালয়ে রাখা হয়েছে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী যেমন পরামর্শ পাবে মন্ত্রণালয়ের সদস্যদের কাছ থেকে, তেমনই তো প্রধানমন্ত্রী বুঝবে। প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়েছেন, তারা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিবে কিভাবে কি করতে হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে, দেশের আভ্যন্তরীণ বিষয় দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তিনি বহিরাগত বিষয়গুলো দেখবে, তথ্যমন্ত্রী তথ্য সংক্রান্ত বিষয়গুলো দেখবে। যদি মন্ত্রণালয়ের মন্ত্রীরা শিক্ষার্থীদের ভাষা বুঝতো, প্রথম থেকেই শিক্ষার্থীদের দাবি দেওয়া আন্দোলনগুলো মেনে নিত, তাহলে কি পরিস্থিতি আজকে পর্যায়ে আসতো? তাহলে কি বোঝা গেল? বোঝা গেল প্রধানমন্ত্রী আপনার মন্ত্রণালয়ের মন্ত্রীরা এই দেশের মন্ত্রিত্ব করার জন্য তারা যোগ্য না, এরা অযোগ্য। অনতি বিলম্বে এদেরকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এদেরকে মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দিন। তাহলেই হয়তো সোনার বাংলা আবার সোনার বাংলা হতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, সময় একটু বেশি হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জুলুম অত্যাচার করা থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে অন্যায় করা থেকে, অপরের উপর অবিচার করা থেকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা